মেজর ডালিম বলছি, এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। ইতিহাসে কয়েকভাবেই তিনি আখ্যায়িত, তবে তাকে সবাই চেনে মেজর ডালিম হিসেবে। ৪৯ বছর পর প্রকাশ্যে এসে কথা বললেন মেজর ডালিম। অবশেষে মুজিব মৃত্যু নিয়ে মুখ খুললেন অন্তরালে থাকা মেজর ডালিম। মুজিবের মাথায় গোবর, বুদ্ধি বলে কিছু নাই। মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। মেজর ডালিম রাতারাতি হয়ে উঠছিলেন নায়ক, সাহসের প্রতিমূর্তি। এবার মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন মেজর ডালিম। তার ভাষ্যমতে মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ মানুষ নয়, বরং ৩ লক্ষ মানুষ শহীদ হয়েছে। মেজর ডালিম ইস্যুতে গতকালকে যখন সাংবাদিক ইলিয়াসের লাইভে মেজর ডালিম আসলেন, প্রায় ৫০ বছর আত্মগোপনে থাকার পর অবশেষে প্রকাশ্যে আসলেন মেজর ডালিম। সাবেক সামরিক কর্মকর্তা লাইভে এসে বলেন, মুজিব মারা যায়নি। মুজিব স্বয়ং পাকিস্তান আর্মির কাছে ধরা দিলেন এবং তাদের সাথে একটা বন্দোবস্ত করে তিনি পাকিস্তানে পাইলেন। ইস্যুতে ডালিম বলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল ইসলাম বা অন্যান্য স্বনামধন্য দেশীয় কবিদের গান হতে পারে। বন্ধুরা, স্বাগতম আমাদের আজকের বিশেষ রিঅ্যাকশন ভিডিওতে। আজ আমরা আলোচনা করব মেজর ডালিম এবং ইলিয়াস হোসেনের সাম্প্রতিক লাইভে সেই চাঞ্চল্যকর তথ্য নিয়ে, যা সব মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। এমন কিছু তথ্য উঠে এসেছে যা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা শুরু হয়েছে। তো চলুন দেরি না করে শুরু করি। মেজর ডালিম বলছি, এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। ইতিহাসে কয়েকভাবেই তিনি আখ্যায়িত, তবে তাকে সবাই চেনে মেজর ডালিম হিসেবে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক সেনা কর্মকর্তা। অভিযোগ ছিল ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে তিনি জড়িত ছিলেন। যিনি দীর্ঘদিন আড়ালে ছিলেন, সেই মেজর ডালিম এবার প্রকাশ্যে এলেন। সাংবাদিক ইলিয়াস হোসেনের চ্যানেলে বিশেষ লাইভে যুক্ত হন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম বীর বিক্রম। দীর্ঘদিন পর প্রকাশ্যে আসলেন তিনি। লাইভে এসে মেজর ডালিম বলেন, শেখ মুজিবের জুলুমের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল, মানুষ খোদার কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য। তার আগে ইলিয়াস হোসেন এক ফেসবুক স্ট্যাটাসে এই সাক্ষাৎকারের ইঙ্গিত দিয়েছিলেন। তিনি লিখেছিলেন, রোববার রাতে ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি, সারা জীবন তার অপেক্ষায় ছিলাম। ইলিয়াসের বিশেষ লাইভে যুক্ত হয়ে মেজর ডালিম তার জীবন ও সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে কথা বলেন। লাইভের শুরুতেই ইলিয়াস হোসেন মেজর ডালিমকে যুক্ত করে বলেন, আমাদের জাতির সূর্য সন্তান, যিনি জাতিকে ১৯৭৫ সালে সফলতার পথে নিয়ে গিয়েছিলেন। সাংবাদিক ইলিয়াসের প্রশ্নের জবাবে মেজর ডালিম বলেন, দেশবাসীকে, বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে যারা আংশিক বিজয় অর্জন করেছেন, তাদের প্রতি লাল শুভেচ্ছা জানাই। ২৪-এর গণঅভ্যুত্থানের নেপথ্যের নায়ক ছাত্র জনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন, সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত, যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি, সেই অবস্থান থেকে সেই ৭১-এর মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে। তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হবে। ৭৫-এর হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ জানতে চাইলে তিনি বিস্তারিত ইতিহাস তুলে ধরেন। মেজর ডালিম বলেন, খুবই স্পর্শকাতর প্রশ্ন, নিজের বাদ্য নিজে বাজানো যায় না। প্রথম কথা, ১৫ আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটার সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায়। এই বীর বিক্রম বলেন, যখন ৭ দফাতে চুক্তি করে নজরুল ইসলাম তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হলো একটা প্রভিশনাল গভর্নমেন্ট গঠন করার, ৭টা ক্লজ পড়ে সাইন করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করদরাজ্য অঙ্গরাজ্যে পরিণত হব। মেজর ডালিম বলেন, মুজিব মারা যায়নি,
বরং একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন। সেনা অভ্যুত্থান খালি হাতে মার্বেল খেলার মতো নয়, সেখানে দুই পক্ষ থেকে গোলাগুলি হয় এবং দুই পক্ষেই হতাহতের ঘটনা ঘটে। যেমন মুজিবের পক্ষের কিছু লোক নিহত হয়, তেমনি সেনা অভ্যুত্থানকারী বিপ্লবীদের দিক থেকেও কিছু লোক প্রাণ হারায়। এটি বাস্তবতা। তবে বিপ্লবীরা বিজয়ী হয়ে ক্ষমতা নিজেদের হাতে নিয়ে নেয়। তিনি বলেন, মুজিবের মৃত্যুর খবর এবং বাকশালের পতনের সংবাদ জানার পর শহর, বন্দর এবং গ্রামের লাখ লাখ মানুষ আনন্দ মিছিল বের করেছিল। যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ডে ছিল, তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় এসে উপস্থিত হয়। এভাবেই 15 আগস্টের বৈপ্লবিক সামরিক অভ্যুত্থান জনস্বীকৃতি লাভ করে বলে জানান মেজর ডালিম। প্রথমে বলি, এই লাইভটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেজর ডালিম এবং ইলিয়াস হোসেন দুজনেই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আলোচিত চরিত্র। এদের নাম শুনলে বোঝা যায় কিছু গুরুতর বিষয় সামনে আসতে চলেছে। এই লাইভ কিভাবে মেজর ডালিম সেই তথ্য প্রকাশ করেছেন আর ইলিয়াস হোসেন কিভাবে সেটির ব্যাখ্যা দিয়েছেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এগুলো জানতে পুরো ভিডিও দেখতে থাকুন। মুজিব স্বয়ং পাকিস্তান আর্মির কাছে ধরা দিলেন এবং তাদের সাথে একটা বন্দোবস্ত করে তিনি পাকিস্তানে পালিয়ে। দীর্ঘ 1.5 যুগে আওয়ামী সরকার যাকে ভিলেন বানাতে চেয়েছিল, সে মেজর ডালিমই আজ নায়কে পরিণত হলেন। এজন্যই বলা হয়, সত্য ইতিহাস কখনো আটকা পড়ে থাকে না, ফিরে আসবেই। আওয়ামী লীগ সবসময় মুক্তিযুদ্ধের সমস্ত ক্রেডিট দিয়ে দিত মুজিবকে, আর জিয়াকে বানানো হতো খুনি। অথচ 53 বছর পর মেজর ডালিমের থেকে জানা গেল, যুদ্ধ দেখে ভয়ে পাকিস্তানে পালিয়েছিলেন মুজিব। এমনকি নিজের পরিবারকে বাঁচাতে পাক সেনাদের সাথে হাত মিলিয়েছিলেন বঙ্গবন্ধু। ফলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক আসলে জিয়াই। মুজিব মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়ার বদলে কেন পাকিস্তানে পালিয়েছিলেন? সে সময় বাংলাদেশের অবস্থা কেমন ছিল? তাহলে কি মুক্তিযুদ্ধে মুজিবের কোনো ক্রেডিটই নেই? এসব বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীর্ঘদিন আড়ালে থাকা মেজর ডালিম অবশেষে সামাজিক মাধ্যম ইউটিউবের লাইভে আসেন। সেখানে শেখ মুজিবুর রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিষয়ে কথা বলেন তিনি। রোববার রাতে লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম বীর বিক্রম শিরোনামের এ লাইভে যুক্ত হন সাবেক এই সামরিক কর্মকর্তা। সেখানে তিনি মুজিব এবং তার পরিবারের কুকর্ম সম্পর্কে অনেক তথ্য ফাঁস করেছেন। মেজর ডালিম তার লাইভে যেসব তথ্য ফাঁস করেছেন, তার মধ্যে সবচেয়ে আলোচনার জন্ম দিয়েছে মুজিবের পালিয়ে যাওয়ার বিষয়টি। এতদিন আমরা জানতাম শেখ মুজিবই মুক্তিযুদ্ধের সবকিছু, অথচ এখন জানা গেল মুক্তিযুদ্ধের আগেই মুজিব নিজে এবং তার পরিবারকে বাঁচাতে ইচ্ছা করে পাক সেনাদের কাছে আত্মসমর্পণ করেন। আর এদিকে দিশেহারা হয়ে মরতে বসেছিল গোটা বাঙালি জাতি। আর ঠিক সেই সময় পুরো জাতিকে পথ দেখান মেজর জেনারেল জিয়াউর রহমান। তিনি স্বাধীনতার ঘোষণা দেন এবং পুরো দেশকে নেতৃত্ব দিয়ে স্বাধীন করেন। আর মুজিব যুদ্ধের পর দেশে ফিরে হয়ে যান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। মেজর ডালিম লাইভে বলেন, তথাকথিত নেতারা যখন ভারত পালিয়ে গেল, ছিল না যখন কেউ নেতৃত্ব দেওয়ার। সমঝোতা নিয়ে সবাই ব্যস্ত। পাকিস্তান বাহিনী যখন বাঙালির ওপর হামলে পড়েছিল, তখন মেজর জিয়ার থেকেই স্বাধীনতার ঘোষণা আসে। আমি তখন পাকিস্তান আর্মিতে। মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হলো আর বসে থাকার সময় নেই। আমরা তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেলাম। মেজর ডালিম বলার আগেও শেখ মুজিবের এক সময়ের বন্ধু তাজউদ্দিন আহমেদ তার নেতা ও পিতা বইয়ে লিখে গেছেন, শেখ মুজিব 25 মার্চ ইচ্ছাকৃত গ্রেফতার হয়েছেন। তিনি স্বাধীনতা ঘোষণা দিতে অস্বীকৃতি জানান। শেখ মুজিবুর রহমান নিজে ইচ্ছাকৃতভাবেই পাকিস্তানি বাহিনীর হাতে ধরা দিয়েছিলেন। আর এটা কোনো কাকতালীয় ব্যাপার ছিল না। পূর্ব পাকিস্তানের পরিকল্পনা অনুযায়ী শেখ সাহেব এরকমটি করেছিলেন। মূলত তার উদ্দেশ্য ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া। এজন্য বরাবরের মতোই তিনি পাকিস্তানের বিরুদ্ধে যেতে চাইতেন না। চিন্তা করুন, মুজিব লোকটা কতখানি ক্ষমতালোভী ছিলেন, ঠিক তার মেয়ে হাসিনার মতোই। মানে মুজিব এতটাই ক্ষমতালোভী ছিলেন যে পাকিস্তানের সাথে হাত মেলাতেও কার্পণ্য করেননি। তাজউদ্দিন আহমেদ তার বইয়ে লিখে গেছেন, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না করে মুজিবের স্বেচ্ছায় গ্রেফতার বরণ ও যুদ্ধকালে বাংলাদেশ সরকারসহ নেতাদের আচরণ দেখে আমরা বুঝেছিলাম আমাদের সব প্রচেষ্টা ব্যর্থ। নির্বাচনের পরে শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন। সে সময় দেখা করতে চাইলে তিনি ব্যস্ততার অজুহাতে আমাকে এড়িয়ে যেতে থাকেন। মুজিবের আচরণ দেখে আমার মনে সন্দেহ হয় যে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়াকেই তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন। এছাড়া 7ই মার্চের ভাষণের পেছনেও ছিল অন্য একটি ঘটনা, যেটা আমরা অধিকাংশ মানুষ জানার চেষ্টা করি না।
এই ভিডিওটির বাকি অংশ দেখলে সে বিষয়েও ধারণা পাবেন। ৭ই মার্চের পরে যখন মুজিবের পক্ষ থেকে আর কোনো বার্তা পাওয়া গেল না, তখন জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছিল। তারা মুজিবকে আর সময় দিতে রাজি না। এমনকি গুজব উঠে গিয়েছিল শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। যেহেতু আইয়ুব ও ভুট্টো বঙ্গবন্ধুকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এরকম উত্তেজনাপূর্ণ মুহূর্তে বঙ্গবন্ধু, ইয়াহিয়া, ভুট্টো তারা তিনজনই ভীষণ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। তাজউদ্দিন তার বইয়ে লিখেন, ৩ নেতা ভালোভাবে বুঝতে পারেন এভাবে ৭ মার্চের পরে সময় নিলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিবে। তারা সবাই ভীত হয়ে পড়েন। সেজন্য তারা ২৪ মার্চের বৈঠকে শেষ সিদ্ধান্ত নেন। সে সিদ্ধান্ত মতো মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন, কিন্তু সেই পরিবেশে তা সম্ভব নয়। পরিবেশকে শান্ত করতে সময়ের দরকার আছে। তার জন্য সময় কাটাতে মুজিবকে স্বেচ্ছায় গ্রেফতার বরণ করতে হবে। তারপর ইয়াহিয়া কঠোর হস্তে মিলিটারি নামিয়ে পরিবেশকে শান্ত করবে। তার জন্য ক্ষয়ক্ষতির দায়িত্ব মুজিবকে বহন করতে হবে না। বাঙালিরাও পরবর্তীকালে মুজিবের ওপর সে দায়ভার চাপাতে পারবে না। আরও সিদ্ধান্ত হয় যে ইয়াহিয়া জাতীয় ও প্রাদেশিক পরিষদ ভাঙবে না, কেননা পরবর্তীকালে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার গড়তে তাদেরকে দরকার হবে। আওয়ামী লীগ নেতা ও কর্মীদের ওপর কোনো অত্যাচার না করার নিশ্চয়তা ইয়াহিয়া মুজিবকে দেন। বৈঠকে তারা সবাই একমত পোষণ করেন যে কঠোর হাতে আন্দোলন দমনের পরে দেশ শান্ত হবে। তখন মুজিব প্রধানমন্ত্রী হলে কেউ মুজিবের ও অখণ্ড পাকিস্তানের বিরোধিতা করতে সাহস পাবে না। গ্রেফতারের পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেরকমই বাস্তবায়ন হয়। মুজিব যে ইচ্ছায় গ্রেফতার হয়েছিলেন আরও একটু গভীরভাবে ভাবলে আপনি নিজেও বুঝতে পারবেন। এটি হচ্ছে ২৫ মার্চ রাত ১১টার পরের ঘটনা। তাজউদ্দিন লিখেন, শেখ মুজিবুর রহমানকে ফোন করি এবং তাকে আন্ডারগ্রাউন্ডে যাওয়ার অনুরোধ জানাই। তিনি আমাকে বললেন যে তখন সেখানে নজরুল ইসলাম, শেখ মনিসহ প্রায় সব আওয়ামী লীগ ও ছাত্র নেতারা আছেন। তাদের সবাইকে তিনি আন্ডারগ্রাউন্ডে যাওয়ার নির্দেশ দিয়েছেন, আর তিনি তখনই আন্ডারগ্রাউন্ডে বেরিয়ে পড়বেন। পরে কলকাতায় এসে জানতে পারি ওই সময় আওয়ামী লীগ নেতারা যারা উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধুর বাড়িতে ছিলেন, তারা সবাই মুজিবের বাড়ি থেকে বেরিয়ে আন্ডারগ্রাউন্ডে যেতে পারলেন ও নিরাপদে ভারতে আসতে পারলেন। কিন্তু মুজিব তা পারলেন না কেন? ইপিআর ও পুলিশ হেডকোয়ার্টার আক্রমণ শেলিংয়ের প্রথম শব্দের প্রায় ১ ঘণ্টা পরে মিলিটারি মুজিবের বাড়িতে যায় এবং তাকে গ্রেফতার করে। ১ ঘণ্টা সময় পেয়েও তিনি আন্ডারগ্রাউন্ডে গেলেন না, আর স্বাধীনতা ঘোষণা সই করা কাগজও কাউকে দিলেন না কেন? মিলিটারি নামবে খবর জেনেও তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্রে স্বাক্ষর করে আওয়ামী লীগ নেতাদের হাতে তা আগে দিলেন না কেন? এসব প্রশ্নের উত্তর খুঁজতে সঠিক সত্য বেরিয়ে আসবে। প্রকৃতপক্ষে শেখ মুজিব সাহেবের পরিকল্পনা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। তিনি তৎকালীন পুরো পূর্ব পাকিস্তানের জনগণের সমর্থনকে গোপনে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন। ইয়াহিয়া ও ভুট্টোর সঙ্গে গোপন বোঝাপড়ার কথা মুজিব কাউকে বলেননি। সেই চরম মুহূর্তে তিনি স্বাধীন বাংলাদেশের ঘোষণাও করলেন না, কেননা মুজিব, ইয়াহিয়া ও ভুট্টোর পরিকল্পনা ছিল মাতৃগর্ভে বাংলাদেশ শিশুটিকে হত্যা করা, আর মুজিবের মনেও দৃঢ় বিশ্বাস ছিল যে তার ঘোষণা ও নেতৃত্ব ছাড়া বাংলাদেশ কোনোদিনই স্বাধীন হতে পারবে না। বঙ্গবন্ধুর ইচ্ছাকৃত গ্রেফতার হওয়ার ব্যাপারটা আরও ভালো বুঝতে পারা যায় মুক্তিযুদ্ধ বিষয়ক একজন লেখকের এই লেখা থেকে। মজুদ অস্ত্র হাতে নিয়ে ও অস্ত্রধারীদের বশ্যতা স্বীকার করাতে ঢাকার পিলখানা, ইপিআর হেডকোয়ার্টার ও রাজারবাগ পুলিশ হেডকোয়ার্টারে অপারেশন চালাতে পাক সেনাদের প্রায় ১ ঘণ্টা সময় লাগে। তারপরে তারা লাল, সবুজ, সাদা রঙের হাউই আলো উপরে ছাড়তে ছাড়তে, তার সঙ্গে গুলি ছুটতে ছুটতে বিভিন্ন দিকে অপারেশন চালাতে অগ্রসর হতে থাকে। ৫ তলা একটি বাড়ির ছাদের ওপর উঠে সেই আলোর চমকানি দেখে ও গুলির শব্দ শুনে আমরা তাদের গতিবিধি দেখতে থাকি। আমরা দেখতে পেলাম যে রাজারবাগ পিলখানার প্রথম শেলিংয়ের শব্দের প্রায় ১ ঘণ্টা পরে পাক আর্মি মুজিবকে গ্রেফতার করে। এত সময় পেয়েও মুজিব স্বাধীনতা ঘোষণা করলেন না, আর আত্মগোপনেও গেলেন না। দেশের তখনকার বাস্তব অবস্থা স্বাধীনতা যুদ্ধের পক্ষেই ছিল। মূলত তখনকার ছাত্র নেতৃত্বের চাপে শেখ মুজিব ৭ মার্চ ভাষণে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এ ধরনের ঘোষণা দিতে বাধ্য হয়েছিলেন। জেনারেল ইয়াহিয়া খানের সঙ্গে এক বৈঠকে তিনি প্রকাশ্যে বলেও ফেলেছিলেন, আমি যদি আপনার কথা মতো কাজ করি তাহলে ছাত্র নেতারা আমাকে গুলি করবে, আর যদি আমি ছাত্র নেতাদের কথা মতো চলি তাহলে আপনি আমাকে গুলি করবেন। বলুন তো এখন আমি কি করি? সুপ্রিয় দর্শক, এভাবে ক্ষমতালোভী একজন ব্যক্তিকে জোর করে দেশপ্রেমিক বানানো হয়েছিল। প্রায় ৫০ বছর আত্মগোপনে থাকার পর অবশেষে প্রকাশ্যে আসলেন মেজর ডালিম। সাবেক সামরিক কর্মকর্তা লাইভে এসে বলেন, মুজিব মারা যায়নি, একটি সেনা অভ্যুত্থানে তিনি নিহত হয়েছেন। বাকশাল বিদের পর কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে শুকরিয়া আদায় করেছে। তিনি বলেন, শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল, স্বৈরাচারী আচরণের মতো, যে তখন মানুষের রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য।
এ সময় মেজর ডালিম আরো বলেন, তথাকথিত নেতারা যখন ভারতে পালিয়ে যায় ছিল না কেউ তখন নেতৃত্ব দেওয়ার, সমঝোতা নিয়ে সবাই ব্যস্ত। পাকিস্তান বাহিনী যখন বাঙালির উপর হামলে পড়েছিল তখন মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দেন। মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হলো আর বসে থাকার সময় নেই, তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে যান। এভাবেই মহান মুক্তিযুদ্ধের অমীমাংসিত বিষয় নিয়ে মন্তব্য করেন মেজর ডালিম। এ সময় সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভে মেজর ডালিম বাংলাদেশ ৭৫-এর ১৫ই আগস্ট, মুক্তিযুদ্ধ, শেখ মুজিব, মেজর জিয়াউর রহমান সহ বেশ কিছু অমীমাংসিত বিষয় নিয়ে মন্তব্য করেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, মুজিব নিজে স্বয়ং ধরা দিয়ে পাকিস্তানি আর্মির কাছে ফ্যামিলির দায়িত্বভার দিলেন। মুজিবের ভাষণে নয়, মেজর জিয়াউর রহমানের ডাকে লক্ষ লক্ষ মানুষ একতাবদ্ধ হয়েছিল এবং আমি নিজেও পাকিস্তান থেকে চলে এসেছিলাম মেজর জিয়ার ডাকে। মুক্তিযুদ্ধে সর্বমোট শহীদের সংখ্যা ৩০ লক্ষ নয় বরং ৩ লক্ষ। মুক্তিযুদ্ধে ধর্ষণের শিকার নারীদের সংখ্যা ২ লক্ষ নয় বরং আরো অনেক কম, কারণ ডালিম সাহেব বলেছেন উনি মাত্র ২ জন ধর্ষিতা নারীকে পেয়েছেন। মুজিব বাংলাদেশের স্বাধীনতা চায়নি, ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে যাতে তাদের একটি প্রদেশ বানাতে পারে। যখন সেনা বিপ্লব হয় অর্থাৎ সেই অভ্যুত্থানে বিপ্লবীদের পক্ষে ছিলেন মেজর জিয়াউর রহমান। কোরআন শপথ করে জিয়া আগস্ট বিপ্লবীদের সাথে থাকার ওয়াদা করেন, কিন্তু তার বদলে তিনি ক্ষমতা সুসংহত করতে ৪,০০০ লোককে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। ভারত তৎকালীন ১৬,০০০ কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়ে যায়। বাধা দিলে মুজিব মেজর জলিলকে গ্রেপ্তার করে। জহির রায়ান ও শহীদুল্লাহ কায়সারকে হত্যা করেছিল শেখ মুজিব। মুক্তিযুদ্ধে ২ লক্ষ মা বোনের ইজ্জত লুট হয়েছিল, এটি মিথ্যা প্রচারণা। বিপ্লবী সিরাজ শিকদারকে পরিকল্পনা করে হত্যা করে শেখ মুজিব। কথার কাজে কোনো মিল ছিল না শেখ মুজিবের। মুজিব হত্যার পরে মিষ্টি বিতরণ করে দেশের মানুষ। ইতিহাসে কয়েকভাবে তিনি আখ্যায়িত, তবে তিনি মেজর ডালিম নামেই বেশি পরিচিত। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা। অভিযোগ ছিল ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যার সাথে তিনি জড়িত ছিলেন। দীর্ঘদিন পর প্রকাশ্যে এলেন সেই মেজর ডালিম। মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তিনি বীরোত্তম খেতাবে ভূষিত হন। তবে ২০২১ সালের ৬ জুন তৎকালীন আওয়ামী লীগ সরকার শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মেজর ডালিম সহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ জনের মুক্তিযুদ্ধের খেতাব বাতিল করে। ৪৯ বছর পর প্রকাশ্যে এসে কথা বললেন মেজর ডালিম। অবশেষে মুজিব মৃত্যু নিয়ে মুখ খুললেন অন্তরালে থাকা মেজর ডালিম। বললেন শেখ মুজিবের জুলুম তীব্র ছিল, মানুষ রবের কাছে মুক্তি চাইত, তাই ১৯৭৫-এর ১৫ই আগস্ট সেই ঘটনা ঘটে। দীর্ঘদিন আড়ালে থাকা মেজর ডালিম ৫ জানুয়ারি রাতে লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম শিরোনামের একটি লাইভে যুক্ত হন। সেখানে তিনি শেখ মুজিবুর রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিষয়ে কথা বলেন। লাইভে মেজর ডালিম বলেন, মুজিব মারা যায়নি, একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন। বাকশাল বিদায়ের পরে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে শুকরিয়া আদায় করেছে। তিনি আরও বলেন, শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল যে তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তারা জুলুমের অবসানের জন্য। মেজর ডালিম বলেন, তথাকথিত নেতারা যখন ভারত পালিয়ে গেল সমঝোতা নিয়ে সবাই ব্যস্ত। যখন নেতৃত্ব দেওয়ার কেউ ছিল না, পাকিস্তানি বাহিনী তখন বাঙালির ওপরে হামলে পড়েছিল, তখন মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা আসে। আমি তখন পাকিস্তান আর্মিতে ছিলাম। মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হলো আর বসে থাকার সময় নেই, আমরা তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেলাম। এই বীর বলেন, যখন ৭ দফাতে চুক্তি করে নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদকে পারমিশন দেওয়া হলো একটা প্রভিশনাল গভর্নমেন্ট গঠন করার। ৭টা ক্লোজ পরে সাইন করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন এই ভেবে যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত হব। ২৪-এর গণ অভ্যুত্থানের নেপথ্যের নায়ক ও ছাত্র জনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন, সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি, সেই অবস্থান থেকে সেই ৭১-এর মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে, তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হবে। জাতীয় সঙ্গীত ইস্যুতে ডালিম বলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল ইসলাম বা অন্যান্য স্বনামধন্য দেশীয় কবিদের গান হতে পারত। ভিনদেশী একজন কবির গানকে জাতীয় সঙ্গীত বানানোকে পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেন তিনি। এবার মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন মেজর ডালিম। তার ভাষ্যমতে মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ মানুষ নয় বরং ৩ লক্ষ মানুষ শহীদ হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তোলপাড়। তবে কি মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে মিথ্যাচার চালিয়েছে শেখ মুজিব? নেটিজেনদের মনে এই একটা প্রশ্নই এখন মাথাচাড়া দিয়ে উঠেছে।
নাম তার শরীফুল হক ডালিম, তবে মেজর ডালিম নামেই তিনি বেশি পরিচিত। বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা ছিলেন ডালিম। অভিযোগ রয়েছে 1975 সালের 15ই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে তিনি সরাসরি জড়িত ছিলেন। রোববার সোশ্যাল মিডিয়া ইউটিউব প্ল্যাটফর্মে রাত 9টায় প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের নিজস্ব ইউটিউব চ্যানেলে বিশেষ লাইভে যুক্ত হন মেজর ডালিম, যেখানে তিনি তার জীবন ও সাম্প্রতিক সময়ের ঘটে যাওয়া নানা ইস্যু নিয়ে কথা বলেন। এ সময় প্রবাসী সাংবাদিক করেন, যুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল, অসংখ্য নারী সম্ভ্রম হারিয়েছিল। আপনি এ বিষয়ে কি বলতে চান? এমন প্রশ্নের জবাবে মেজর ডালিম বলেন, কথাটা কিভাবে জন্ম নিল এটার ইতিহাস বললে আমি তোমাকে আবার স্মরণ করে দিতে চাই, মুজিব যখন সিরাজ ভাই আর রেজাউল করিম সাহেবকে আলাদা ডেকে নিয়ে জিজ্ঞেস করছে সত্যি কি বাংলাদেশ স্বাধীন হয়েছে নাকি আমারে কোথাও নিয়ে মাইরা ফেলানোর বন্দোবস্ত করা হয়েছে, তখন সিরাজ ভাই ওনাকে বললেন, মুজিব ভাই বাংলাদেশ স্বাধীন হয়েছে, আপনি যাইতেছেন প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, কিন্তু আপনি ইন্ডিয়া হয়ে যাচ্ছেন কেন সেটা আমরা বলতে পারবো না, সেটা আপনার সিদ্ধান্ত। তখন শেখ মুজিব বলেন, ইন্টারভিউ নিবে তো, জানতে চাইবে ক্ষয়ক্ষতি কত। সে সময় সিরাজ বলেন, ধরেন সবকিছু মিলিয়ে ক্ষয়ক্ষতি প্রায় 30 লক্ষের মতো। পরে যখন ইন্টারভিউ নিতে আসছিল তখন মুজিবকে জিজ্ঞেস করছিল, হোয়াট ইজ দ্যাট থিঙ্কিং অফ লসেস লাইফ ডিউরিং দ্য ফ্রিডম ফাইটিং, তখন শেখ মুজিব বললেন 3 মিলিয়ন। 3 লক্ষকে বানাই ফেললো 3 মিলিয়ন। ওইখান থেকে যে রেকর্ড বানানো শুরু হলো 3 মিলিয়ন, ওটা চলতে আছে, চলতেই আছে, চলতেই আছে। মহান মুক্তিযুদ্ধ শেষ হওয়ার প্রায় 53 বছর পর মেজর ডালিমের দেওয়া এমন একটি তথ্য জনমনে জন্ম দিয়েছে নানা প্রশ্নের। যদিও 30 লাখ কিংবা 3 লাখ শহীদের তেমন কোনো দালিলিক প্রমাণ এখনো পাওয়া। মেজর ডালিম বলছি, অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমেদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করুন, আপনারা নিশ্চিন্ত থাকুন, কোনো অসুবিধা আপনাদের হইবে না। বাংলাদেশ জিন্দাবাদ। 1975-এর 15ই আগস্ট ইথারে ভাইসে আসা এই বজ্র নির্ঘোষ শুনছিল দেশবাসী। প্রবল প্রতাপশালী শেখ মুজিবের শাসনের অবসান হয়েছে, সারা দেশে কারফিউ জারি হয়েছে। কিন্তু কি অবাক ব্যাপার, কারফিউ ভেঙে দলে দলে উৎফুল্ল জনতা নেমে আসছে রাস্তায়। চারিদিকে মুক্তির আনন্দ, এক বর্বর স্বৈরাচারের পতন হয়েছে। তারপর সন্ধ্যাবেলা খন্দকার মোস্তাকের পাশে কোমরে রিভলভার গুজে যেই অফিসার শপথ নেওয়াতে যাচ্ছেন তিনি ছিলেন মেজর ডালিম। মেজর ডালিম রাতারাতি হয়ে উঠছিলেন নায়ক, সাহসের প্রতিমূর্তি। তারপরে 75-এর সব বীরকে পাঠানো হলো নির্বাসনে। সে আরাক আলাপ আর একদিন করব। এরপর তিনি শুধু নামই ছিলেন ইতিহাসে। ওনার সাথে আমার প্রথম যোগাযোগ হয় 2019-এ প্যারিসে আসার পরে। ওনার সাথে চ্যাটিং হতো। ওনার একটা ফেবু আইডি ছিল ফ্যালকন আইজ নামে। নানা বিষয় আলাপ হইতো, ব্যাপক পড়াশোনায় ভদ্রলোকের। আমার সাথে ফোনে বা ভিডিওতে কখনো কথা হয়নি, তবে আমার ঘনিষ্ঠ সার্কেলের অনেকের সাথেই নিয়মিত কথা হইতো। আমি কথা বলতে চাইছিলাম, উত্তরে বলছিলেন বলবো সময় হইলেই। আমার স্বাধীনতা উত্তর বাংলাদেশ বইটা প্রকাশিত হইলে পড়তে চাইছিলেন, আমি পাঠাইছিলাম সুইডেনে ওনার এক শিষ্যের কাছে। উনি বই পাইয়া বই হাতে ছবি পাঠাইছিলেন, এটা নিশ্চিত করতে যে ওনার কাছে পৌঁছাইছে। আমি আমার সার্কেলে ওনারে বড় ভাই বলে ডাকতাম, জিজ্ঞেস করতাম বড় ভাই কেমন আছেন, কি বলেন। কোনো রাজনৈতিক পরিস্থিতিতে জানতে চাইতাম বড় ভাইয়ের রিডিং কি। একটা সময় খেয়াল করলাম উনি ভুলে যাইতেছেন জিনিসপত্র, ডাক্তারি ভাষায় যাকে বলে কগনিটিভ ডিজিজ। তখন থেকে ওনাকে বলতে শুরু করলাম বুড়া। তো জিগাইতাম বুড়াটার খবর কি। যাই হোক, উনি নাকি বলছেন যে ওনার বয়স 75 বছর, আসলে ওনার বয়স 78 বছর। ওনার জন্ম 1946 সালে উইকিপিডিয়ার তথ্য অনুসারে। 64 সালে বিমান বাহিনীতে যোগ দেন, ঠিক 18 বছর বয়সে। বুড়া বয়সে 3 বছর কম হয়ে বলছে আর কি, আমার অনুমান ভুলে বলছে। এপিসোডের স্ক্রিপ্ট লিখতে লিখতে ওনার ছবিটা খুঁজতেছিলাম, যে ছবিটা দেখাইলাম আমার বই হাতে, ছবিটা পাইতেছিলাম না। তো সুইডেনের বাইরে ফোন দিলাম, তো উনিও খুঁজতেছেন। এর মধ্যে বুড়া ফোন দিছে ওই সুইডেনের বাইরে। তো উনি যখন জানলেন যে আমি লাইনে আছি, উনি স্পিকারে দিলেন, আমি শুনতেছি। উনি বলতেছেন, আমাদের দুইজনকে স্পিকারে দিলেন। উনি জিজ্ঞেস করলেন পিনাকি কি দেখছে আমার লাইভ? আমি বললাম হ দেখছি বড় ভাই। তো সুইডেনের বড় ভাই ওনারা বলতেছেন, আপনি পিনাকির বই হাতে একটা ছবি তুলছিলেন না, আছে ওইটা? আমি শুনতেছি। তো বুড়া বলতেছে, পিনাকি বই লিখছে নাকি? কই, আমি তো দেখি নাই।
তো রিসেন্ট মেমোরি নাই হয়ে যাইতেছে, আর্লি সাইন অফ আলঝেইমার্স। যাই হোক, বুড়া আমাদের মাঝে আরো অনেকদিন বাইচা থাকেন, ওনার লাইভ এপিসোড করছে ইলিয়াস। এইটাই সম্ভবত বাংলাদেশের মানুষের সর্বোচ্চ দেখা লাইভ। ইউটিউবে একসঙ্গে সর্বাধিক সংখ্যক দর্শকের লাইভ স্ট্রিমের রেকর্ডটা 8 মিলিয়ন। তবে এইটা বাংলা ইউটিউবের সর্বোচ্চ, এটা নিঃসন্দেহ, এবং আমার মনে হয় এই রেকর্ড আর কেউ কখনো ভাঙতে পারবে না। এইবার আসেন এপিসোডের প্রসঙ্গে। বাম, আওয়ামী লীগ আর প্রগতিশীল বিএনপির পুচ্ছে আগুন লাগিয়েছে একই সাথে। যাই হোক, আমি সবগুলা আগুন নিয়ে আজকে কথা বলবো না, কয়েকটা আগুন নিয়ে কথা বলি। প্রথম অভিযোগ কি, মেজর ডালিম নাকি খুনি। আসলেই কি মেজর ডালিম খুনি? আসেন না খুঁজে দেখি। বিপ্লবী এবং সৈনিকদের খুনি বলা যায় না, কারণ তাদের কর্মকাণ্ড এবং উদ্দেশ্য সাধারণ অপরাধীর সাথে তুলনা করা যায় না। আদালত যখন প্রাণ নেয় সেটাকে খুন বলা যায়? একজন সৈনিক যখন দেশের শত্রুকে হত্যা করে সেটাকে অপরাধমূলক কাজ? একজন নারী যখন তার ধর্ষককে হত্যা করে ফেলে ধর্ষণের সময় সেটাকে অপরাধ না? সেটা না। কেন না? এর কয়েকটা কারণ আছে, বুঝে দেখি। 1 নম্বর কারণ, নৈতিক পার্থক্য, মোরাল জাস্টিফিকেশন। বিপ্লবীরা সাধারণত বিদ্যমান শাসন ব্যবস্থার অন্যায় বা নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম করে। তাদের কর্মকাণ্ড একটা বৃহত্তর সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তনের উদ্দেশ্যে পরিচালিত হয়, বৃহত্তর স্বার্থে। নৈতিক দৃষ্টিকোণ থেকে এটা ন্যায় যুদ্ধ, জাস্ট ওয়ার, এই ধারণার সাথে সম্পর্কিত। সৈনিকেরাও একটা প্রতিষ্ঠিত রাষ্ট্র বা আদর্শ রক্ষার জন্য কর্তব্য পালন করেন। 2 নাম্বার, উদ্দেশ্যের মাহাত্ম্য, এটাকে ইংরেজিতে বলে এন্ডস ভার্সেস মিনস। বিপ্লবী বা সৈনিকদের কর্মকাণ্ডের উদ্দেশ্য ব্যক্তিগত স্বার্থ না, বরং এটা বৃহত্তর সমাজ জাতির জন্য। দার্শনিক ইমানুয়েল কান্ট বা জন স্টুয়ার্ট মিলের মতবাদে উদ্দেশ্যের গুরুত্ব এবং প্রভাব নিয়ে আলোচনা আছে। মিলের উপযোগবাদ বলে একটা তত্ত্ব আছে। এটা অনুযায়ী যদি একটা কর্ম বৃহত্তর জনগণের কল্যাণে হয় তবে সেটা নৈতিকভাবে গ্রহণযোগ্য। 3 নাম্বার, সমাজের দৃষ্টিভঙ্গি বা পারসেপশন বাই সোসাইটি। সমাজ সাধারণত সৈনিকদের রক্ষক এবং বিপ্লবীদের ন্যায়ের প্রতীক হিসাবে দেখে। সময়ের সঙ্গে অনেক বিপ্লবীকে নায়ক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এটার আইনি ব্যাখ্যাও আছে। 1 নম্বর হইতেছে যে লেজিটিমেসি অফ অ্যাকশন, মানে রাষ্ট্রীয় বৈধতা। সৈনিকদের কর্মকাণ্ড রাষ্ট্রীয় আদেশের আওতায় ঘটে। আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধ বা প্রতিরক্ষায় হত্যা বৈধ, যদি তা যুদ্ধের আইন মেনে চলে। 2 নম্বর হচ্ছে রাজনৈতিক লড়াই বনাম অপরাধ, পলিটিক্যাল স্ট্রাগল ভার্সেস ক্রাইম। বিপ্লবীরা সবসময় বিদ্যমান আইন ভঙ্গ করে। বিপ্লব বা অভ্যুত্থান বিদ্যমান আইনের উপরে, সেই জন্যে বিপ্লবীদের কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে বিবেচনা করা যায় না, কারণ আইন এটা সংজ্ঞায়িত করে বা ডিফাইন করে অপরাধ, আর বিপ্লব এটার উপরে। তা উপরে থেকে এই অপরাধের ডেফিনেশন তো বিপ্লব গ্রহণ করবে না। জুলাই বিপ্লবে পুলিশ নিহত হয়েছিল, মারা গেছিল, মেরে ফেলা হয়েছিল, এটা অপরাধমূলক কাজ না, এটা বিপ্লবী সহিংসতা। এই জন্যই এই হত্যার বিচার করা যাবে না, কারণ বিপ্লব অভ্যুত্থান আদালত বা আইনের চাইতে বড়। যদি পুলিশ হত্যার বিচার হয় তাহলে ধরে নেবেন বিপ্লব পরাজিত। 15ই আগস্টের বিপ্লব পরাজিত হয়েছিল জন্যই আগস্ট বিপ্লবের নায়কদের বিচার এবং ফাঁসি হয়েছিল। 3 নম্বর হইতেছে যে ইচ্ছাকৃত হত্যা বনাম কর্তব্য, ইন্টেনশনাল কিলিং ভার্সেস ডিউটি। সাধারণ অপরাধী ব্যক্তিগত স্বার্থে হত্যা করে, অন্যদিকে সৈনিকেরা যুদ্ধক্ষেত্রে এবং বিপ্লবীরা সামাজিক রাজনৈতিক কাঠামো এবং বিদ্যমান ব্যবস্থা বদলের উদ্দেশ্যে কাজ করে এবং এর ক্ষেত্রে বিপ্লবী সহিংসতা হয়। এইটা তাদের কাজকে ইচ্ছাকৃত হত্যাকাণ্ড থেকে আলাদা করে। সেই জন্যই তাদের কাজগুলোকে ইচ্ছাকৃত হত্যাকাণ্ড থেকে আলাদা হয়ে যায়। শেখ মুজিবকে কেউ খুন করেনি, সে অভ্যুত্থানে নিহত। তার পরিবারের সদস্যদের কেউ খুন করেনি, তারাও অভ্যুত্থানে নিহত। দ্বিতীয় অভিযোগ হচ্ছে মেজর ডালিম শিশু হত্যা করেছে। আবার ইন্টারেস্টিংলি, কৌতুকপ্রদভাবে এটা আইসিছে বামেদের কাছ থেকে। হ্যাঁ, মেজর ডালিম কি শিশু হত্যা করেছে? মেজর ডালিম 32 নাম্বার আক্রমণ করে নাই, তারে দায়িত্ব দিতে চাইছিল, সে নেয় নাই। কারণ মুজিব পরিবারের সাথে তার একটা ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক ছিল। সে গেছিল মুজিবের ভগ্নিপতি আব্দুর রব শেরনিয়াবাতের বাসায়। সেখানে তার 14 বছরের বয়সী মেয়ে বেবি, 12 বছরের বয়সী ছেলে আরিফ এবং 4 বছর বয়সের নাতি সুকান্ত আবদুল্লাহ, যেটা আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে, ও মারা যায়। আবুল হাসনাত আবদুল্লাহ হারামজাদাটা পানির ট্যাঙ্কে লুকেছিল, বেঁচে যায়। কিন্তু কথা হইতেছে বাড়ির নারী আর শিশুদের বন্দুকের মুখে ফেলায় পানির ট্যাঙ্কে লুকেছিল কেন হারামজাদাটা? ওইটা জয় বাংলা হইলে তো আরো সুবিধা হইলেনি। যাই হোক, এবার আসেন দেখি মহান বিপ্লবের সময় শিশুদেরকে হত্যা করা হয়েছিল যতগুলো বিপ্লব হয়েছে ইতিহাসে, যেগুলো নাম জানি আমরা, যেগুলো নিয়ে কাইত হয়ে পড়ে যায় বিপ্লবীরা। আসেন সেটা দেখি। ফরাসি বিপ্লবের সময় লুই শার্লস, যাকে লুই সপ্তদশ বলা হয়, মানে রাজা ষোড়শ লুই এবং মেরি আন্তোয়ানেটের ছোট ছেলে, বন্দী অবস্থায় খাইতে না দিয়ে কারাগারে রেখা মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়।
যখন তার মৃতদেহ বের করা হচ্ছিল তার শরীরে কোনো মাংস ছিল না, কঙ্কালের উপরে চামড়া। বিপ্লবীরা হত্যা করবে না, কারণ তাদের পবিত্রতা নষ্ট হবে, কিন্তু খাইতে না দিয়া দিনের পর দিন কষ্ট দিয়া মেরে ফেলা যাবে। তো ফরাসি বিপ্লব নিয়ে আধিখ্যাত তো করে সবাই, আবার রুশ বিপ্লব নিয়ে তো বামেরা কাইট হয়ে পড়ে যায় না? যে বামেরা কবে তাদেরকে কইবেন এটা, যে রাশিয়ার জার দ্বিতীয় নিকোলাস এবং তার পরিবারের সদস্যদের বন্দি করে কমিউনিস্টরা। জার কিন্তু তখন ক্ষমতায় না, জারের ক্ষমতা অনেক আগেই চলে গেছে। কমিউনিস্টরা কিন্তু জারের কাছ থেকে ক্ষমতা নেয়নি। কমিউনিস্টরা কেরেনস্কি সরকারকে উৎখাত করে ক্ষমতা নিয়েছে, মানে লেনিন। ক্ষমতা নেওয়ার পরে 18 সালে 17 জুলাই একসাথে হত্যা করে এই জারের পরিবারকে, তার স্ত্রী আলেকজান্দ্রা এবং তাদের 5 সন্তান, অলগা, তাতিয়ানা, মারিয়া, আনাস্তাসিয়া এবং অ্যালেক্সি। লেনিন মনে করছিল জারের পরিবার যদি বাইসে থাকে তাহলে তারা রাজতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করতে পারে, এই জন্য পুরা পরিবারকে হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবারের সকল সদস্যদেরকে কমিউনিস্ট বিপ্লবীরা গুলি করে হত্যা করে, পরে তাদের মৃতদেহ অ্যাসিড দিয়ে বিকৃত করে মাটিতে পুঁতে ফেলা হয়। এর মধ্যে আনাস্তাসিয়া নিকোলায়েভনার এর বয়স ছিল 17 বছর, আর অ্যালেক্সি নিকোলায়েভিচের বয়স ছিল মাত্র 13 বছর। দুই ক্ষেত্রেই প্ল্যান করে মারা হয়েছে। অনেক পরে 15 আগস্টে শিশুরা মারা গেছে কোল্যাটারাল ড্যামেজে, প্ল্যান করা হয়নি যে শিশুদের মারা হবে। এখন আমরা যদি বলি মেজর ডালিমেরা তো শিখেছে ফরাসি আর রুশ বিপ্লব থেকে, উত্তর আছে আগে বামেরা লেনিনের বিচার করুক, ফ্রেঞ্চ রেভলিউশনের বিপ্লবীদের বিচার করুক, জবাব আনুক, আমরা তারপরে জবাব দেব। এখন অনেকের মনে প্রশ্ন এসছে যে মেজর ডালিম কি তাহলে দেশে ফিরবেন বা ফিরতে পারবেন? আমাকে সুইডেনের ভাই, বড় ভাই, যিনি মেজর ডালিমের শিষ্য, উনি বলছেন ওনারে তো দেশে আনা দরকার, উনি অবশ্যই দেশে আসবেন। আমরা নতুন সংবিধান লিখলে 15 আগস্টকে বিপ্লবী অভ্যুত্থানের মর্যাদা দেব, আগের রায় বিচার সবকিছু ইনভ্যালিড হয়ে যাবে। তিনি তখনই বীরের বেশে দেশে ফিরবেন। 24-এর বিপ্লব যারা নির্মাণ করছে তাদের অনেকেরই আইডল ছিলেন মেজর ডালিম, অন্তত আমার তো ছিলেনই। ওনার নাম আমরা আকাশে লিখে রাখবো, ঈসা খান তিতুমির, হাজী শরীয়তুল্লাহর সাথে। বাংলাদেশে যতবার জালেম আসবে ততবার মেজর ডালিমেরা জন্মাবে। কখনো তাদের নাম হবে আবু সাইদ, কখনো তাদের নাম হবে মীর মুগ্ধ, কখনো তাদের নাম হবে ওয়াসিম, আনাস। আমরা এক একটা তারার নাম দেব এই বীরদের নামে। 24-এর বিপ্লব একটা প্রকৃত বিপ্লব হয়ে উঠবে যদি আমরা নতুন সংবিধান লিখে মেজর ডালিমকে দেশ। সোশ্যাল মিডিয়া বাংলাদেশের মূলধারার গণমাধ্যম এখন ঝুঁকছে বা ধুঁকছে বলতে পারেন, সেটা হচ্ছে মেজর ডালিম ইস্যুতে। গতকালকে যখন সাংবাদিক ইলিয়াসের লাইভে মেজর ডালিম আসলেন, আসার পর সেখানে 2টা ঘটনা ঘটেছে। আর এই ঘটনাগুলোর জের ধরেই এখানে নানান ধরনের বক্তব্য এসেছে যে আমরা যাকে 2 ঘন্টা যাবৎ মেজর ডালিম হিসাবে বক্তব্য শুনলাম বা দেখলাম, তিনি কি আসল মেজর ডালিম কিনা, নাকি তাকে কোথাও থেকে ভাড়া করে আনা হয়েছে। আর এই প্রশ্নগুলোর উৎপত্তি ঘটেছে তার নাম নিয়ে। তার নাম কি মেজর ডালিম নাকি তিনি রফিক? দর্শক, তিনি যখন লাইভ শুরু করেছিলেন সাংবাদিক ইলিয়াস, তো সেখানে প্রথম দিকে অনস্ক্রিনে যখন তিনি আসছিলেন সেইখানে নাম লেখা ছিল রফিক। তো কিছুক্ষণ পরেই তার নামটা পরিবর্তন হয়েছিল মেজর ডালিম। ইভেন তার ব্যাকগ্রাউন্ডটা যেটা ছিল, আমরা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করি আমরা জানি যে পেছনে সবুজ পর্দা বা সবুজ গ্রিন স্ক্রিন একটা ইস্যু থাকে, তার মাঝখানে তার ব্যাকগ্রাউন্ডের ইস্যুটাও সরিয়ে নেওয়া হয়েছে। তো এর পরপরই বাংলাদেশের গণমাধ্যমে আজকে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া একটা ট্রোলিং ইস্যু আসছে, যে কেউ কেউ সন্দেহ প্রকাশ করছেন বিশেষ করে যে এটা আসল মেজর ডালিম কিনা। কারণ তিনি যেই গল্পগুলো বলেছেন কালকে, কেউ কেউ বলছেন গল্প, কেউ বলছেন এটাই তো বাস্তবতা, এটাই সত্য। যদি এটা সত্য হয়, আমি বারবার বলছি বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। আর অনেক কিছুতে আওয়ামী লীগ দায় মুক্তি পেয়ে গেছে, বিশেষ করে মেজর ডালিমের স্ত্রীকে অপহরণের কারণেই বঙ্গবন্ধু এবং তার পরিবারের উপর মেজর ডালিম প্রতিশোধ নিয়েছিল। এই যে প্রচলিত কথাবার্তাগুলো, সেগুলো থেকে অনেকটা কিন্তু মানুষ সরে এসেছে। এখন প্রকৃতপক্ষে তিনি মেজর ডালিম কিনা, প্রশ্ন হচ্ছে এটা। জি, তিনি অবশ্যই মেজর ডালিম। তার অতীতের ছবি বা তার ধারাবাহিক সারা মানে বিশ্বজুড়ে তিনি গত বেশ কয়েক বছর যেই দেশগুলোতে রাষ্ট্রদূত বা বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, সেই পটভূমিতে তিনি মেজর ডালিম, এটা প্রমাণিত। ফ্যাক্ট চেক থেকেও এটা প্রমাণিত হয়ে গেছে। এখন এই সন্দেহের মেইন কারণটা ওই যে প্রথমে যে নাম বিভ্রান্তি ছিল, রফিক টু মেজর ডালিম, আবার দীর্ঘ প্রায় 50 বছর তাকে আসলে মিডিয়াতে দেখা যায়নি, তিনি কখনো কথা বলেননি। কেউ কেউ ভাবছেন তিনি মরেই গেছেন, আবার কেউ ভাবছিলেন তিনি জীবিত আছেন। তো হঠাৎ করে কালকে যখন তাকে দেখা হয়েছে, সো মানুষের মধ্যে একটা কৌতূহল তো কাজ করে গেছে যে বিশেষ করে ওনার যে স্পিচগুলো ছিল 2 ঘন্টা প্লাস সময়, সেখানে এতদিন যাবৎ আমরা যা শুনছি, এখন তিনি যা বলছেন,
এগুলো নিয়েও সংশয় সন্দেহ নানান কিছু কিন্তু আপনার অলরেডি মিডিয়ার মধ্যে আসছে। আর মেজর ডালিমের হাতের একটা আঙ্গুল নেই, এটা পুরনো একটা ইস্যু। তো তিনি লাইভে কিন্তু যখন এক পর্যায়ে কথা বলছিলেন তার হাতের একটা আঙ্গুল কীভাবে নাই হয়েছে সেটাও কিন্তু তিনি এখানে বিবৃতি দিয়েছেন। তো সব কিছু মিলিয়ে আমরা যে মেজর ডালিমকে দেখছি তিনিই আসলে মেজর ডালিম। আর এর মাঝখানে যে বক্তব্যগুলো আসছে এটা প্রকৃত মেজর ডালিম না, সাংবাদিক ইলিয়াস কাউকে ভাড়া করে নিয়ে আসছেন। তো সাংবাদিক ইলিয়াসের মতন একজন ক্যারেক্টার কখনোই এই কাজ করবেন, এটা সকলেই জানে। আর কোনো একজন ব্যক্তি এসে নিজেকে মেজর ডালিম দাবি করে এতক্ষণ স্পিচ দিবে সেইটাও আসলে কখনোই সম্ভব না। তো সব কিছু মিলিয়ে আমরা যাকে দেখেছি তিনিই মেজর ডালিম। আর 50 বছর পর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তিনি মোটামুটি একটা বড় ধরনের ঝামেলায় পড়ছিলেন। আর এরপর তাকে হয়তো ওইভাবে দেখা যায়নি। আমরা যাকে দেখছি তিনি মেজর ডালিম, এ নিয়ে আর কোনো বিতর্ক থাকতে পারে। অনেকে বলছিলেন যে ভাই এটাকে আসল মেজর ডালিম নাকি আসলে এই যে মিডিয়াতে ঘুরা টুরা বেড়াচ্ছে। এই যে দেখেন মুহূর্তের মধ্যে আমাদের ইমান নিয়ে নড়াচড়া হয়ে যায়। সাংবাদিক ইলিয়াস একজনটা নিয়ে আসছেন মেজর ডালিম বানাইয়া আইনা মানে এক ধরনের কথাবার্তা বলাইছেন। এ বিষয়টা অনেকটা হাস্যকর, এটা অসম্ভব একটা ইস্যু। সো তিনি মেজর ডালিম আপাতত এটা আমরা বিশ্বাস করতে সবাই বাধ্য হচ্ছি, কারণ এর বিকল্প আমাদের হাতে নাই। আর যদি আসল মেজর ডালিম কোথাও থেকে আসে, যারা যারা মনে করছেন এখনও মনে সন্দেহ আছে, তখন হয়তো একটা বিতর্ক আসতে পারে। তাহলে ওই মেজর ডালিম কে ছিল যাকে আমরা সাংবাদিক ইলিয়াসের লাইভে দেখছি? তা আনটিল নাও এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই। জাস্ট হচ্ছে ফেসবুকে নানান ট্রোলিং অথবা কারোর সাথে কারোর চেহারা ম্যাচ থাকলে, যেমন জুলকার নাইনের সাথে মেজর ডালিমের চেহারার মিল আছে, এগুলো নিয়ে কিন্তু নানান ধরনের ট্রোলিং হচ্ছে। ইটস এ পার্ট অফ ফান। বাট যিনি আসছিলেন তিনি প্রকৃত মেজর ডালিম। আর সাংবাদিক ইলিয়াস অন্তত তিনার নিউজে তিনি এই ধরনের কোনো। আসসালামু আলাইকুম। গতকাল মেজর ডালিমকে লাইভে আনছে ইলিয়াস ভাই, এই জন্য দেখলাম একটা মহল উঠে পড়ে লাগছে ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে। ইলিয়াস ভাইকে নিয়ে কোনো কথা বলা যাবে না। ইলিয়াস ভাইকে নিয়ে কোনো কথা বললে আমরা চুপ থাকবো না, এই জেনারেশন চুপ থাকবে না। ইলিয়াস ভাই কি গত রাতে দেখছে না? ইলিয়াস ভাইকে নিয়ে কথা বলবেন আর আমরা চুপ করে থাকবো? এটা তো হয় না। ইলিয়াস ভাই হচ্ছে জেনারেশনের কাছে রিয়েল হিরো। গতকাল ইউটিউবের রেকর্ড ব্রেক করছে ইলিয়াস ভাই। 8 লক্ষ মানুষ একসাথে বসে ইলিয়াস ভাই টক শো দেখছে ইউটিউব লাইভ। 8 লক্ষ, চারটাখানি কথা না। হ্যাঁ, মেজর ডালিমকে বিগত 50 বছরে কোনো টিভি চ্যানেল আনতে পারে নাই। সেটা অসম্ভবকে সম্ভব করে দেখাইছে আমাদের ইলিয়াস ভাই। আর ইলিয়াস ভাই উবার চালায়, ইলিয়াস ভাই এটা করে সেটা করে, তোমাদের তো সমস্যা কিসের? ইলিয়াস ভাই তো চুরি করে না। ইলিয়াস ভাই তো মুজিব কোট পয়রা টাকা চুরি করে ইউরোপ আমেরিকায় জমি কেনে নাই, বাড়ি করে নাই। ইলিয়াস ভাইয়ের কাছে অপশন ছিল, ইলিয়াস ভাই অপশন নেয় নাই। শেখ হাসিনা ইলিয়াস ভাইকে অফার করছিল যে তুমি এইভাবে কথা বলো না, তোমার কি চাই? আজকে যদি শেখ হাসিনার কথা ইলিয়াস ভাই শুনতো, ভার্জিনিয়াতে ইলিয়াস ভাই বাড়ি থাকতো, আমেরিকাতে কি চাইতো সবই দিত, কিন্তু ইলিয়াস ভাই নেয় নাই। এই যে ইলিয়াস ভাই কথা বলে, ইলিয়াস ভাই যদি এখন আসিফ নজরুলকে ফোন দিয়ে বলে যে আমাকে এটা দেন ওইটা দেন, দেখবেন সবকিছুই হয়ে গেছে। ইলিয়াস ভাই কেন নিচ্ছে না? কারণ একজন প্রকৃত দেশপ্রেমিক কখনো অর্থলোভী হইতে পারে না। ইলিয়াস ভাই একজন প্রকৃত দেশপ্রেমিক, সে অর্থলোভী না। সে অর্থলোভী হইলে সে উবার চালাইতো না। অন্য আর 4-5 জনের মতো 4-5টা তার গাড়ি থাকতো, বাড়ি থাকতো, সবকিছুই থাকতো। সেইটা করে নাই। সে তার ওয়েট বজায় রেখে চলছে। সে যেমন ছিল শুরু থেকে এখনো তেমনই আছে, কোনো দলের না ইলিয়াস ভাই। আপনি যদি ইলিয়াস ভাইকে নিয়ে সমালোচনা করেন, ইলিয়াস ভাইকে নিয়ে কথা বলেন, 100% শিওর থাকেন আপনি অজনপ্রিয় হয়ে যাবেন। কারণ এই জেনারেশনের কাছে সব থেকে প্রিয় ব্যক্তি হচ্ছে ইলিয়াস ভাই। ও 21শে আগস্ট নিয়ে শেখ হাসিনা রাজনীতি করছে, সেই মুখোশ উন্মোচন করছে ইলিয়াস ভাই, সবাই দেখছে। এই মুক্তিযোদ্ধা নিয়ে শেখ হাসিনা রাজনীতি করছে, বাংলাদেশের মানুষের কাছে সিম্পাথি নিছে মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে। 75-এর ঘটনা গতকাল ইলিয়াস ভাই জানাই দিছে, 71-এ কি ঘটছে ইলিয়াস ভাই জানাই দিছে। এখানে আওয়ামী লীগের ভূমিকা ছিল কি, মুজিবের ভূমিকা ছিল কি, সব জেনে গেছে বাঙালি, জানছে না? তো আমরা তো এটাই চাই যে আওয়ামী লীগ যে সব জিনিস ভিক্ষা করে রাজনীতি করছে সামনে এনে, যে মুক্তিযোদ্ধার চেতনা, মুজিব কোর্ট মানে হচ্ছে মুক্তিযোদ্ধার চেতনা, তারপরে হচ্ছে 21শে আগস্টে গ্রেনেড হামলা, এগুলো সব সাধারণ নাটক। এগুলো উন্মোচন করছে, এই জন্য ইলিয়াস ভাই একটা মহলের কাছে খারাপ হয়ে গেছে। আরে ভাই, ইলিয়াস ভাই ওভার চালায় খায়,
সে তো চুরি করে না, ওভার চালাই খায়। ইলিয়াস ভাইকে নিয়ে সমালোচনা করতে আইসো না, ইলিয়াস ভাইয়ের লেভেলে তোমরা না। ইলিয়াস ভাইকে নিয়ে সমালোচনা করবা, হারাই যাবা। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, হারাই যাবা। ফরিদপুরে একটা ঘটনা ঘটছিল, ইলিয়াস ভাইকে নিয়ে ঝাড়ু মিছিল করছিল। আমি একজনকে ফোন দিয়ে বলছিলাম, আমি ফরিদপুরের সন্তান, বলছিলাম ইলিয়াস ভাইকে নিয়ে বাড়াবাড়ি করেন না, যা করছেন এই পর্যন্ত থেমে যান। পুরা ফরিদপুর কিন্তু ঠান্ডা হয়ে গেছে, চুপ হয়ে গেছে। তো ইলিয়াস ভাইকে নিয়ে যে খেলতে আইছে সে হারাই গেছে। সবাই তোমরা যারা আসো খেলতে আইসো না, হারাই যাবা, খুঁজে পাওয়া যাবে না। কারণ বাংলাদেশে যদি জনপ্রিয়তা হারাইতে চাও, ইলিয়াস ভাইকে নিয়ে কথা বলো, তাহলে তোমার জনপ্রিয়তার 12টা বাজবে। যেই দলেরই হও না কেন, তুমি যেই দলেরই হও না কেন, তুমি যেই হও না কেন, ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে কথা বলে তুমি কখনো জনপ্রিয় হইতে পারবা না, অজনপ্রিয় হয়ে যাবা। ইলিয়াস ভাই যে বাংলাদেশের কিং সেটা গতকালও প্রমাণ করছে, আর কতবার প্রমাণ করবে? হ্যাঁ, আর কতবার প্রমাণ করবে? পান্না কোথায় গেছে? এই যে পান্নাকে নিয়ে একটা ভিডিও করছিল না, তারপরের থেকে পান্না কিন্তু হারাই গেছে। সে আর এত কথা বলে না, কারণ তার মুখোশ উন্মোচন হয়ে গেছে। এটা কে করছিল? ইলিয়াস ভাই। এখন আওয়ামী লীগকে নিয়ে কিন্তু পান্না কথা, যেটাই পান্না কথা বলে না, দেখছেন না? এরকম সবাই হারাই যাবে, ইলিয়াস ভাই টিকে থাকবে। ইলিয়াস ভাইদের মতো রিয়েল যে 15ই আগস্ট কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায়। আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের ইন্টারেস্টে হচ্ছে। দেখে আমাদের ইন্টারেস্টে হচ্ছে যে আমরা আমাদের দেশ যুদ্ধ করে স্বাধীন করব, নাকি এটার পেছনে অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে। যখন 7 দফাতে চুক্তি করে নজরুল ইসলাম আর তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হলো টু এস্টাবলিশ প্রভিশনাল গভর্নমেন্ট ইন ক্যালকাটা, এই 7টা ক্লজ পড়ে সাইন করার পর, দস্তখত করার পরে নজরুল ইসলাম সাহেব ফিট হয়ে পড়ে গিয়েছিলেন যে এটা তো একদম একটা দাস খত, যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করদ রাজ্য, তারপরে একটা অঙ্গরাজ্য হিসেবে অঙ্গরাজ্যে পরিণত হবে বাংলাদেশ, হবু বাংলাদেশ। আর ওই জয়েন্ট ডিক্লারেশন বিটুইন উসমানী অ্যান্ড জেনারেল মানেকশ জয়েন্ট কমান্ড এস্টাবলিশ করার পর কথা ছিল যে জেনারেল উসমানী অন বিহাফ অফ বাংলাদেশ গভর্নমেন্ট উইল ইনভাইট General Manekshaw to come and be present as an auxiliary force commander, সহায়ক শক্তির কমান্ডিং চিফ হিসাবে, in the surrender ceremony, but the instrument will be signed by the Mukti Fauj commander in chief, who was General Usmani, Colonel Usmani. কিন্তু সেটা হতে দেওয়া হলো না। 16ই ডিসেম্বরে যে সারেন্ডার সেরেমনিতে হলো রেস্ট করতে, সেখানে পরিষ্কার বাংলাদেশের জনগণ দেখতে পেল যে পাকিস্তান আর্মি সারেন্ডার করছে ভারতীয় সেনাবাহিনীর কাছে, এবং সেখানে সাইন করছেন আরোরা ভারতীয় বাহিনীর পক্ষে, আর ওদিকে নিয়াজি পাকিস্তানি আর্মির পক্ষে। সেখানে মুক্তিযোদ্ধারা কোথায়? আমরা পরে থাকলাম ঝাড়ুদার হিসাবে ইন্ডিয়ান আর্মির রাস্তা পরিষ্কার করে দেওয়ার কাজে, বনে বাদারে। আমাদের কি কোনো শহরগঞ্জে ঢোকার পারমিশন দিল না মুজিব সরকার, মানে তাজউদ্দিনের সরকার, আওয়ামী লীগ সরকার। সেই অবস্থায় কি প্রমাণিত, এটা এই ঘটনায় কি প্রমাণিত হলো? ইন্ডিয়া প্রমাণ করলো সারা বিশ্বে যে বাংলাদেশের জনগণ নিজেরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেনি,
বাংলাদেশ নামক একটি রাষ্ট্র প্রিমেচুরলি জন্ম দেওয়া হয়েছে as an outcome of Indo-Pakistan war, যেখানে ইন্ডিয়া জিতেছে। এইটা হলো ইতিহাসের শুরু। তারপর মুজিবকে যখন ছাড়া হলো, সে তো কিছুই জানতো না যে দেশ স্বাধীন হয়েছে, কোনো মুক্তি ফৌজ বলে কিছু ছিল, হাজার হাজার লোক দেশচ্যুত হয়েছে, প্রাণ হারিয়েছে, কি জানতো। সে তাকে যখন ছেড়ে দেওয়া হলো, তখন ইন্দিরা গান্ধী তাকে পাকিস্তানে ফোন করে বলল যে, ফোন করলো মুজিব, ফোন করে বলল যে আমি দেশে ফিরে যাচ্ছি। তখন ইন্দিরা গান্ধী যাওয়ার আগে আপনার সাথে দেখা করে আমি আপনাকে কৃতজ্ঞতা জানতে চাই। তো তখন ইন্দিরা গান্ধী বলল, কৃতজ্ঞতা তো জানাবেন, আপনি ফোন না করলে আমি আপনাকে ফোন করতাম, আপনাকে ঢাকায় সরাসরি আপনি যাবেন না, আপনি নয়াদিল্লি হয়ে যেতাম। মুজিব সেটাই করলেন, তিনি চলে গেলেন নয়াদিল্লি, লন্ডন হয়ে। সেখানে কি হলো, যেই 7 দফা চুক্তিতে সাইন করার পর প্রবাসী সরকার গঠন করেছিল তাজউদ্দিন আর নজরুল ইসলাম, সেই আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করলো সারেন্ডারের পর। ওই 7 দফা ভিত্তিতে, এবং সেই 7 দফাতে মুজিব স্বাক্ষর দেওয়ার পর ফিরে গিয়ে তিনি ক্ষমতা নিজে হাতে নিয়ে নিলেন। তাজউদ্দিনকে বললো, তাজউদ্দিন তুমি প্রাইম মিনিস্টার থাকবা না, আমি হব প্রাইম মিনিস্টার। তারপর কি হলো, কোনো নির্বাচন নাই, কিছু নাই। ওই 70-এর নির্বাচনের সুবাদে তারা ইন্ডিয়ার 4 স্তম্ভ ডুপ্লিকেট বাংলাদেশে ইম্পোর্ট করে তার উপরে একটা সংগঠন বানানো, হুবহু এক। শুধু তাই না, রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে নিয়ে আমরা নাচানাচি করি এবং অনেকের মানে ভাসে যায়, আপ্লুত হয়ে যায় আবেগে, এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক এবং ইন্ডিয়ার জাতীয় সঙ্গীতের রচয়িতা। আমাদের দেশে তার চেয়েও প্রতিভাবান কবি কাজী নজরুল থাকা সত্ত্বেও আমরা সেই ভারতীয় নাগরিকের একটা গানকে আমাদের জাতির উপরে চাপিয়ে দেওয়া হলো জাতীয় সঙ্গীত। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আর দ্বিতীয়টা আছে বলে আমি মনে করি না। কেন কোন বাংলাদেশে যদি নজরুল ইসলামকে আমরা জাতীয় কবি আখ্যা দিয়ে থাকি, তাহলে নজরুল ইসলামের গান কেন হলো না? বা অন্য কারো গান হতে পারত জাতীয় সঙ্গীত। ভালো ভালো কবি সাহিত্যিক ছিলেন আমাদের দেশে, কিন্তু পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে বিদেশি এক নাগরিকে যে নাকি তার দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছে এবং আমাদের শুদ্ধ স্বাধীন বাংলাদেশে এসেও আমাদের জাতীয় সঙ্গীত রচনা করতে হবে। কি ধরনের কথা? দ্যাট মিনস ইউ হ্যাভ নাথিং ইন ইউর হ্যান্ড। তারপর মুজিবকে দিয়ে রক্ষী বাহিনী সৃষ্টি করলো ইন্ডিয়া। তারা বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে একটা নামের মাত্র সামরিক বাহিনী, হাতে লণ্ঠন, করে ঠনঠন, এই ধরনের একটা সেনাবাহিনী রাখবে। আর কারণ একটা সেনাবাহিনী তো রাখতেই হবে, কারণ যে কোনো জাতির মেরুদণ্ড হচ্ছে সেনাবাহিনী। ওই হাতে লণ্ঠন, করে ঠনঠন, আর আসলে তার চেয়ে অনেক শক্তিশালী একটা বাহিনী গঠন করলো ইন্ডিয়া।
স্যার ওই যে 7 দফাটা আমরা তো ইতিহাস পড়ে আমরা তো আসলে সাক্ষী না, আমরা পড়ে মানুষকে জানানোর চেষ্টা করেছি। আপনার স্মরণ আছে 7 দফাটার কথা কি কি ছিল ওই দফায়? যদি কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা যদি মনে রাখেন। দেখো আমি ভাই, আমি তো অ্যাকচুয়ালি 7 দফা একদম টোটো এগুলো আমার বইতে লেখা আছে। যারা এটা কেন জিজ্ঞেস করলাম স্যার, কারণ হচ্ছে মানে আপনি তো করতে পারবেন না স্যার, সেনাবাহিনী তো 7 দফা মানলে করতে পারবেন না স্যার। আমার পক্ষে হয়তো এখন রিকালেক্ট করা অফেন ডিফিকাল্ট, কারণ আমার মাথায় অনেক কিছু খেলা করে। জি স্যার। দু একটা জিনিস বলছি, যেমন ধরো মুজিব এবং তার সরকারকে প্রোটেকশন দেওয়ার জন্য ইন্ডিয়ান আর্মি অবস্থান করবে বাংলাদেশ। বাংলাদেশের কোনো শক্তিশালী সামরিক বাহিনী গঠিত হবে না। বাংলাদেশের কোনো স্বাধীন বৈদেশিক নীতি থাকবে না। বাংলাদেশের শাসন ব্যবস্থা, আমলাতন্ত্র, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, শিল্প ব্যবস্থা, কৃষি ব্যবস্থা সবকিছুই চলবে ভারতীয় বিশেষজ্ঞদের ইচ্ছা মতো। তারা মুজিব বিরোধী কোনো মানুষকে বাঁচিয়ে রাখা হবে না। তার জন্য যত লোক মারা দরকার মারা হবে, যত লোককে লুলা ল্যাংড়া করা হবে, চক্ষু তুলে নেওয়া হবে, মেয়েদের ইজ্জত লুণ্ঠন করা হবে, কোনো সমস্যা নাই। এইভাবে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ায় 40,000-এরও বেশি লোক মারা গেছে, সেটা সবাই জানে, প্রত্যক্ষ থেকে আসছে। তারপর তোমার আমরা একটা করদ রাজ্যে পরিণত হয়ে গেলাম। কিন্তু সমস্যা দেখা দিল যে বাংলাদেশের মাটিতে যদি যে ইন্ডিয়ান সোলজাররা অবস্থান নেয়, তাহলে বিদেশ থেকে কোনো দেশেই বাংলাদেশকে স্বীকৃতি দিতে রাজি না। কারণ পাকিস্তান ইতিমধ্যে সিকিউরিটি কাউন্সিল থেকে একটা আইন পাস করে নিল যে বাংলাদেশে কে নিয়ন্ত্রণ করতে ভারত তাদের সেনাবাহিনীর মাধ্যমে, মুজিব সরকারের মাধ্যমে। অতএব এটা একটা ডিসপিউটেড টেরিটরি, এটা একটা স্বাধীন দেশ নয়। তাই আপনারা স্বাধীন কিভাবে রিকগনাইজ করবেন মুজিবের সরকারকে? এরপর এই অবস্থায় ইন্দিরা গান্ধী পড়ল মুসিবত, তো আজ মুজিব সরকার। তখন ইন্ডিয়ান সরকার ডিসাইড করলো যে ঠিক আছে, আমাদের সোলজার আমরা ফেরত নিয়ে আসবো, তার পরিবর্তে আমরা জাতীয় রক্ষী বাহিনী বানিয়ে, তাই করা হলো। তো যে কাজটা ইন্ডিয়ান আর্মি করছিল সেটা পরে জাতীয় রক্ষী বাহিনী করলো। আর কি ধরনের অত্যাচার, অবিচার, কি ধরনের মানে হত্যাযজ্ঞ, গুম, খুন এবং অনাচার, অবিচার মুজিব সরকার করছিল, সেটা খতিয়ান তো তুমি আমার কি ভালো জানবে। অনেকে এই বিষয়ে লিখেছেন, সাহসী যারা তারা লিখেছেন, আমিও কিছুটা লিখেছি। সেখানেই শেষ হলো না। তারপর দেখা গেল যে সেই সুতিগার থেকে মুজিব কায়েম করলেন একদলীয় এক ন্যায়তত্ত্ব, স্বৈরাচার শাসন, বাকশাল, এবং নিজেকে তিনি আজীবন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দেবেন সিদ্ধান্ত না হলো। এই বাকশালের মেম্বার সবাই, সেই বাকশাল করার পর মুজিবের শক্তি বেড়ে গেল, তার নিষ্ঠুরতা এমন অসহনীয় পর্যায়ে চলে গেল। ইলিয়াস লুটপাট, মার ধর, চোরাচালান, নকল টাকা ছাপানো ভারত থেকে, এই সমস্ত
মানে একটা আমাদের মনে অস্তিত্বই এমন অবস্থায় গিয়ে থাকলো যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করেছিল যে আল্লাহ আমাদের এই মুজিব আমাদের চোখের মনি, আমাদের বাঁচাবে, দেশকে স্বাধীন করবে, বাঙালিদের ন্যায্য অধিকার আদায় করবে। সেই মুজিবের জন্য লোকজন আল্লাহর কাছে দোয়া চাচ্ছিল যে আল্লাহ আমাদের আজাদ দাও, নমরুদের হাত থেকে আজাদ দাও, আমরা তো শেষ মরে যাচ্ছি, সব কোথাও কোনো কেউ নেই প্রতিবাদ করা। এটা তো আমরা যারা সেনাবাহিনীতে তখন ছিলাম, যারা দেশপ্রেমী যোদ্ধা, তারা ঠিক মেনে নিতে পারেনি। যেভাবে তারা মেনে নিতে পারেনি পাকিস্তানের জান্তাদের অবিচার এবং দুরাচার, এরই পরিপ্রেক্ষিতে তাদের নেতৃত্বে সংগঠিত হয় একটা সেনা বিপ্লব। অনেকে বলে মুজিবকে মারা হলো কেন? মুজিব তো মারা যায় নাই, মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুত্থানে ঘটাকালে। সেনা অভ্যুত্থান তো আর খালে যাতে মার্বেল খেলে না, ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষে। যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল, সেভাবে বিপ্লবীদের সেনা অভ্যুত্থানকারী বিপ্লবীদের তরফ থেকে কিছু লোক প্রাণ হারায়। এটাই বাস্তবতা। কিন্তু তারা বিজয়ী হয়ে গেল, বিপ্লবীরা বিজয়ী হলো, তারা ক্ষমতা তাদের নিজে হাতে নিয়ে নিল। স্বতঃস্ফূর্তভাবে ইলিয়াস, ঘোষণাটা অবশ্য আমি দিয়েছিলাম, স্বতঃস্ফূর্তভাবে মুজিবের সেই মৃত্যুর খবর জানার পর আর বাকশালের পতনের খবর জানার পর লাখো লাখো লোক, মানে দেশের রাস্তা ঘাট, গঞ্জ, শহর, বন্দর, নগর, গ্রাম, সবাই আনন্দ মিছিল বের করলো। আমরা তো এই সমস্ত লোকজনকে ডেকে নিয়ে আসিনি। আমার প্রতিক্রিয়া, আমার মতে এই তথ্যগুলো সত্যি হলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে এসব দাবির পেছনে প্রমাণ রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা দরকার। যদি তথ্য সত্য হয় তবে এটা আমাদের দেশের রাজনৈতিক ভবিষ্যতের ওপর বড় প্রভাব ফেলতে পারে। দর্শকদের মতামত জানার আহ্বান করছি। আপনারা কি মনে করেন মেজর ডালিম এবং ইলিয়াস হোসেনের এই আলোচনার পর আমাদের কি ভাবা উচিত? নিচে কমেন্টে জানান। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না। সামনে এমন আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসব। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। এই ভিডিও দেখে অনেক দর্শক মতামত করেছে, কি দেখাইলো ইলিয়াস ভাই তুমি সারা বাংলায়। আমাদের গর্ব বাঙালির সূর্য সন্তান মেজর ডালিম স্যারকে হাজারো সালাম। সাংবাদিক ইলিয়াস ভাইকে সালাম এবং তার জন্য দোয়া। মে আল্লাহ সুইট ব্লেস হিম অ্যান্ড হিজ ফ্যামিলি। মে আল্লাহ কিপ মেজর ডালিম সেফ। মেজর ডালিম হচ্ছে বাংলাদেশের আসল দেশপ্রেমিক, বাংলাদেশের বাঘ মেজর ডালিম। মেজর ডালিম কোথায় আছে তার কোনো হদিশ আওয়ামী লীগ সরকার খুঁজে বের করতে পারেনি, তবে সাংবাদিক ইলিয়াস হোসেন মেজর ডালিম সাথে ঠিকই যোগাযোগ করতে পেরেছে। এতে বোঝা যায় সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই কতটা দক্ষ সাংবাদিক।